রাজকাহিনী অবনীন্দ্রনাথ ঠাকুর। গল্পের নাম হাম্বির। চিতর তখনও পাঠানের হস্তগত হয়নি। মেবারে তখনও ভীম রানার অটুট প্রতাপ। মহারানা লক্ষণ সিংহের সুশাসনে দেশ যখন শান্তিতে সুখে ধনধান্যে পরিপূর্ণ, সেই সময় একদিন যুবরাজ অরিসিংহ দলবল নিয়ে শিকারে গিয়েছিলেন। অন্ধোয়া বনের ধারে উজালা গ্রামে মেঠো রাস্তায় শিকারীর দল রাজকুমারের সঙ্গে সঙ্গে শিকারের পিছনে ছুটে ছুটে চলেছিল। শিকার একটা ছুঁচালো মুখ দাঁতালো বরাহ। বেলা দুপুরে মেঠো রাস্তায় অনেকখানি ধুলো উড়িয়ে অনেক দূর ছুটে গিয়ে রাজকুমারের শিকার রাস্তার একধারে জনার ক্ষেতের ভিতর ঝাঁপিয়ে পড়ল। সেখানে ঘোড়া চলে না, তীর তো ছোটেই না। ক্ষেতের মাঝে মাচার উপর দাঁড়িয়ে এক রাজপুতের মেয়ে এই তামাশা দেখছিল। পরনে তার পিলা ওড়নি, নীল আঙ্গিয়া। রাজকুমারের গায়ে ছিল সবুজ দোপাট্টা। দুজনের চোখ দুজনের উপর পড়েছিল। শিকারের আশায় হতাশ হয়ে হরিসিংহ যখন বুনাস নদীর তীরে আমবাগানে ফিরে চলেছিলেন, ক্ষেতের ভিতর থেকে রাজপুতের মেয়ে সেই সময় বরাহটা মেরে শিকারীদের ভেট দিয়ে গেল। রাজকুমার জিজ্ঞাসা করলেন, ক্যাসে মারা? বালিকা বল্লমের মতো সিধা একটা জোনারের শীষ দেখিয়ে বললে, इसी से घायल किया। তার ধুলো মাখা কালো চুলগুলি সাপের ফণার মতো সুন্দর মুখের চারিদিকে বড় শোভা ধরেছিল। তার সুডৌল হাতে পিতলের কাঁকন সূর্যের আলোয় সোনার মতো কেমন ঝকঝক করছিল। বুনাস নদীর তীরে আমবাগানের শীতল ছায়ায় সেই কথাগুলি ভাবতে ভাবতে রাজকুমারের তন্দ্রা আসছিল। সবুজ ক্ষেতের মাঝে মাটির ঢেলা ফেলে পাখি আর ছাগল তাড়াতে তাড়াতে মেয়েটিও রাজকুমারের কথা ভাবছিল কি না কে জানে। কিন্তু একসময় তার হাত থেকে ঠিকরে একটা মাটির ঢেলা সেই আমবাগানের ধারে ঘোড়ার পায়ের এসে পড়ল। হঠাৎ ঘোড়ার তড়বড় শব্দে চমকে উঠে রাজকুমার চেয়ে দেখলেন, আমবাগানের ফাঁকে একটুখানি সবুজ ক্ষেত, তারই মাঝে সেই নীল আঙ্গিয়া পিলা ওড়নি কৃষক নন্দিনী। পশ্চিম বাতাসে অরহরের ক্ষেতে ঢেউ উঠেছে, একদল টিয়া পাখি ঝাঁক বেঁধে উড়ে চলেছে। বেলার শেষে দিনের আলো নিবু নিবু, পাথরের মতো পরিষ্কার আকাশ, তার কোলে কালো মেঘের সরু রেখা। রাজকুমার শিকার শেষে বাড়ি চলেছেন। নদীর ধারে যেখানে গ্রামের পথ আর মাঠের রাস্তা এক হয়েছে, সেইখানে দুজনে আবার দেখা হলো। বালিকা মাথায় দুধের কলসি নিয়ে মাঠ ভেঙে গ্রামে চলেছে, সঙ্গে দুটি চিকন কালো ছেনা ভৈঁস। পরদিন উজালা গ্রামের সেই বালিকার ঘরে বিবাহের প্রস্তাব নিয়ে রাজকুমারের দূত এলো। বালিকার পিতা চন্দাসো বংশের চৌহান রাজপুত কিছুতেই গেহলট বংশে কন্যাদানে সম্মত নয়। রাজকুমার হতাশ হয়ে রাজ্যে ফিরলেন। এদিকে সেই বৃদ্ধ রাজপুতের ঘরে গৃহিণীর কাছে পাড়াপড়শির দুয়ারে লাঞ্ছনা গঞ্জনার সীমা পরিসীমা রইল না। এমন কাজও করে, হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে আছে। যেমন বুদ্ধি তেমনি চিরকাল চাষা হয়েই থাক। বুড়ো কিন্তু সকলের কথায় একই জবাব দিত, তোমরা যাই বলো, আমি কিন্তু লক্ষ্মীকে কখনোই রাজবাড়িতে 5 সতীনের দাসী করে দিতে পারি নে। তার চেয়ে আমার মেয়ে গরিবের ঘরে গিন্নি হয়ে থাক, সে ভালো। কিন্তু বুড়োর প্রতিজ্ঞা বেশি দিন রইল না। চিতর থেকে দূত এলো।
পদ্মিনী রানী লিখেছেন, আমি নিঃসন্তান, তোমার কন্যাকে ভিক্ষা চাই। আমার আশীর্বাদে চিতোরের রাজলক্ষ্মী তোমার বংশকে বরণ করুন। সতীর কথা ব্যর্থ হয় না। লক্ষ্মীর সন্তান যে চিতোরের সিংহাসনে বসবে সে বিষয়ে আর সন্দেহ রইল না। ধুমধামে আলো জ্বালিয়ে ঘোড়া সাজিয়ে বর বেশে যুবরাজ এলেন যেন কোনো স্বপ্নের রাজ্য থেকে। রাজপুত্র এসে উজালা গ্রামে উদয় হলেন। আনন্দে আলোয় নাচে গানে সমস্ত গ্রাম এক রাতের মতো প্রফুল্ল উৎফুল্ল হয়ে উঠল। সুখের বাসর আনন্দের মধ্যে কখন কাটল বোঝা গেল না। 1 বৎসর পরে যুবরাজ লক্ষ্মী রানীকে আর 1 মাসের শিশু রাজপুত্র হাম্বিরকে উজালা গ্রামে রেখে পাঠানের সঙ্গে যুদ্ধে গেলেন। সে যুদ্ধে যে গেল তাকে আর ফিরতে হলো না। রানা গেলেন, রাজপুত্রেরা গেলেন, ভীমসিংহ গেলেন, রানী পদ্মিনী, রাজবধূ, রাজমাতা সকলে গেলেন। চিতোর লক্ষ্মী অন্তর্ধান করলেন। রইলেন কেবল উজালা গ্রামে হাম্বিরকে নিয়ে রানী লক্ষ্মী। আর কৈলোরের কেল্লায় মেবারের রানার বংশধর অজয় সিংহ। একদিকে সোরনাল বলে একখানি ছোট গ্রাম, আর একদিকে আরাবল্লী পর্বত, মাঝে একটি ছোট্ট পাহাড়ের উপর কৈলোরের পুরাতন কেল্লা। একসময়ে পাহাড়ি ভিলদের শাসনে রাখার জন্যে ওই কেল্লা প্রস্তুত হয়েছিল। তখন চিতোরের মহারানা বছরের মধ্যে প্রায় 4 মাস এখানেই কাটাতেন। তখন কেল্লার শ্রী ছিল এক। তারপর পাহাড়ি জাত যখন ক্রমে অধীন হয়ে শত্রুতা ছেড়ে বশ্যতা মানলে, তখন আর বড় একটা এখানে আসার প্রয়োজন হতো না। কচ্ছিৎ 2-1 রাজকুমার শিকারের এসে রাত্রিবিরাস করে যেতেন। কেল্লাও ক্রমে ভেঙে চুরে বন জঙ্গল আর কাঁটা গাছে পরিপূর্ণ হয়েছিল। ঝড় বৃষ্টি বিদ্যুতের মাঝে চিতোরের রানা লক্ষণ সিংহের বংশধর রাজ্যহারা অজয় সিংহ স্ত্রী পুত্র পরিবার নিয়ে একদিন এই কেল্লায় আশ্রয় নিলেন। সে দুঃখে রাত কি দুঃখে কেটেছিল কে বা বলবে। মাথার উপরে ফাটা ছাদ দিয়ে বৃষ্টির ধারা পড়ছে। ঘরের কোণে ইঁদুরের খুটখাট, বাদুড়ের ঝটাপট, রাজার ছেলে রাজার বউ তারই মাঝে ভিজে ঘরে খড়ের বিছানায় ঘোড়ার কম্বল ঢাকা দিয়ে রাত কাটালেন। সকালে গ্রামবাসীরা রাজা দেখতে এসে দেখলে তাদের রাজার বসার সিংহাসন, শোবার খাটিয়া নেই। রাজার রানী, রাজার ছেলে ঘোড়ার কম্বলে বসে আছেন। মেবারের রানার অজয় সিংহ আজ কোথায়? সোনার সিংহাসনে রাজছত্র মাথা দিয়ে বসবেন? রানীমা কোথায় 2 রাজকুমার আজিম সিংহ, সুজন সিংহকে নিয়ে গজদন্তের পালঙ্কে আরাম করবেন? না তাদের এ দুর্দশা? গ্রামবাসীরা তখনই যত্ন করে কেল্লা পরিষ্কার করতে লাগলো, ঘর সাজাতে লাগলো। গ্রামের জোতদার গজদন্তের খাট, সিংহাসন, কিংখাবের সুজনি, জরির চাঁদোয়া, শ্বেত চামর, চন্দনের পাখা, রূপার প্রদীপ, সোনার বাটা, শ্বেত পাথরের বাসন হাজির করলে। ক্ষেত থেকে চাষির মেয়েরা তরি তরকারি, ঘিয়ের মটকি, দুধ দেবার গাই, ঘোড়ার ঘাস নিয়ে হাজির হলো। দেখতে দেখতে সাজ সরঞ্জামে কেল্লার শ্রী ফিরে গেল। সন্ধ্যার সময় গ্রামবাসী তাদের রাজার মুখে, রানীর মুখে, 2 রাজপুত্রের মুখে হাসি দেখে বিদায় হলো। ভক্ত রাজার প্রাণপণ সেবায় অজয় সিংহ সব দুঃখ ভুললেন। কেবল চিতোর যে এখনো পাঠানের হস্তগত, এ দুঃখ তার মন থেকে কিছুতে গেল না। তিনি প্রায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতেন, হায়, সূর্য এখনো রাহুগ্রস্ত, কবে এ গ্রহণ শেষ হবে তা কে জানে।
সেই সুদিনের প্রতীক্ষা করে আমায় কতকাল থাকতে হবে কে বলতে পারে। দিন যেতে লাগল, কিন্তু যে সুদিনের প্রতীক্ষায় অজয় সিংহ রইলেন সে সুদিন বুঝি বা আর এলো না। পাঠানের হাত থেকে চিতর উদ্ধার করতে অজয় সিংহ প্রাণ দিতে প্রস্তুত, কিন্তু তার লোকবল অর্থবল কোথায়? বড় আশা ছিল যে দুই রাজকুমার আজিম সিংহ সুজন সিংহ বড় হয়ে পিতৃরাজ্য উদ্ধারের চেষ্টা করবে, কিন্তু হায়, বিধাতা সে সাধেও বাদ সাধলেন। সেদিন বর্ষাকাল। মেঘের ঘটা আরাবল্লীর পর্বতের শিখরে শিখরে কাজলের মতো ছায়া ফেলেছে। গ্রামের উপর ক্ষেতের উপর দিয়ে আলো আঁধারের খেলা চলছে। দুই রাজকুমার শিকারে বেরিয়েছেন। রাজা রানীতে মহলের ভিতর একলা আছেন। সন্ধ্যা হলো। রাজকুমারেরা ঘরে ফিরছেন না। রানীমা এক একবার খোলা জানলায় চেয়ে দেখছেন। দেখতে দেখতে পশ্চিম মেঘের তীরে একটুখানি সোনার ঢেউ খেলিয়ে সূর্যদেব অস্ত গেলেন। রাত্রির অন্ধকার মেঘের অন্ধকারে গাঢ়তর হয়ে এলো। রানীমা রাজার সঙ্গে কথা বলছেন আর বারে বারে জানালার পানে চেয়ে দেখছেন। রাজা বললেন, তোমায় আজ আনবো না দেখছি যে। কে জানে প্রাণটা কেমন করছে, বলে রানীমা উঠে গেলেন। দাসী ঘরে এসে প্রদীপ দিয়ে গেল। টুপটাপ করে ক্রমে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল। রানীমা মলিন মুখে ফিরে এসে বললেন, এরা যে দু ভাই সকাল থেকে শিকারে গেল, এখনো এলো না কেন? রানা বললেন, সে কি, এখনো এরা ফেরেনি? এই ঝড় বৃষ্টিতে দুজনে কোথায় রইল? বলতে বলতে কেল্লার উঠোনে লোকের কোলাহল শোনা গেল। তখন মেঘ কেটে গিয়ে চন্দ্রোদয় হচ্ছে। রাজা রানী দেখলেন জন কয়েক গ্রামবাসী কাকে যেন ধরাধরি করে নিয়ে আসছে। একজন দাসী তাড়াতাড়ি এসে খবর দিয়ে গেল, রানীমা দেখুন গিয়ে বড় কুমার আজিম বাহাদুরের কি হয়েছে। বলতে বলতে লোকজনে ধরাধরি করে রাজকুমারকে নিয়ে উপস্থিত হলো। রাজারানী শুনলেন, পাহাড়ের উপর শিকার করতে গিয়ে মুঞ্জ বলে যে ভিল সর্দার তার ছেলের সঙ্গে সুজন বাহাদুরের হরিণ নিয়ে ঝগড়া হয়। ক্রমে লড়াই বাঁধে। বড় কুমার তাকে রক্ষা করতে গিয়ে মাথায় চোট পেয়েছেন। রানা জিজ্ঞাসা করলেন, আর সুজন সিং কোথায় গেলেন? লোকজনেরা মাথা চুলকে বললে, আগে তিনি ভালো আছেন, আমাদের তিনি পাঠিয়ে দিলেন, নিজে একটা চটিতে বিশ্রাম করছেন, এলেন বলে। পথের ধারে চটিতে বিশ্রাম করার মানে 5 ইয়ারে মিলে সিদ্ধি টেনে আড্ডা দেওয়া। রানা বুঝলেন। বুঝেই বললেন, বিপদের সময় বিশ্রাম কি না করলেই নয়? লোকজন সকলে বিদায় হলো। রাজা রানী, রাজবৈদ্য আর দু একজন দাসী অচৈতন্য আজিমকে ঘিরে রইলেন। সমস্ত রাত্রে রাজকুমারের চেতনা হলো না। রাজবৈদ্য ঘাড় নেড়ে বললেন, আঘাত সাংঘাতিক। ভোরের আলোর সঙ্গে সঙ্গে রাজকুমার একবার চোখ চাইলেন, একবার মা বলে ডাকলেন। তারপর খাঁচা ছেড়ে পাখি যেমন উড়ে যায়, তেমনি রাজকুমারের সেই সোনার দেহ ছেড়ে প্রাণ পাখি চলে গেল। তারপর দিনের পর দিন কাটতে লাগলো। অজয় সিংহ শোকে দুঃখে নিরাশায় দিন দিন ম্রিয়মাণ হতে লাগলেন। আর সেই দুর্দান্ত মুঞ্জ ডাকাত দিন দিন প্রবল হয়ে গ্রামবাসীদের উপর প্রজালোকের ঘরে বিষম উৎপাত আরম্ভ করলে। এমনকি দুরন্ত ডাকাত এসে একদিন কৈলোরের কেল্লা পর্যন্ত লুট করে গেল। ডাকাত অজয় সিংহর মুকুট কেড়ে নিয়ে তার মাথায় তলোয়ারের চোট মেরে চলে গেল। বৃদ্ধ অজয় সিংহ, নেশাখোর সুজন বাহাদুর প্রজালোককে কে রক্ষা করবে? একদিকে পাঠানের উৎপাত, আর একদিকে মুঞ্জ ডাকাতের নিষ্ঠুর অত্যাচার। ওদিকে আবার চারিদিকে খবর হলো রানা আর বেশি দিন বাঁচেন কিনা সন্দেহ। রাজ্যে হাহাকার পড়ে গেল। সকলেই বলতে লাগলো, এতদিনে বুঝি সূর্যবংশের গৌরব শেষ হয়।
সুজন বাহাদুর যে রাজ্য চালাতে পারেন এমন তো বোধ হয় না। রাজ্যের যখন এই দুরবস্থা, সেই সময় উজালা গ্রাম থেকে লক্ষ্মী রানী হাম্বিরকে নিয়ে কৈলোরে উপস্থিত হলেন। রানার আত্মীয় স্বজন, দেশের সর্দার সামন্ত যে যেখানে ছিলেন উপস্থিত। রানা সকালে সভা করে বসেছেন। হাম্বির এসে প্রণাম করলেন। রানা আশীর্বাদ করে হাম্বিরকে কাছে বসালেন। হাম্বিরকে দেখে আজ তার দাদা অরিসিংহকে মনে হলো। সেই নাক, সেই চোখ, দাদার মতো তেমনি সুন্দর বলিষ্ঠ শরীর, গলার স্বর তেমনি মধুর গম্ভীর। আজ অজয় সিংহের মনে পড়ল তার দাদা হরিসিংহ পাঠানের সঙ্গে শেষ যুদ্ধে যাবার আগে তার হাতে একখানি চামড়ার থলি আর একখানি চিঠি দিয়ে বলেছিলেন, এই চিঠিতে আমার শেষ ইচ্ছা রইল, আর এই থলিতে একখানি ছোড়া রইল। হাম্বির বড় হলে এ দুটি তাকে দিও। রানা অজয় আজ তার সমস্ত সামন্ত সর্দারের সম্মুখে অরিসিংহের নিজের হাতে ছোড়া আর মোহর করা সেই চিঠি হাম্বিরের হাতে দিয়ে বললেন, বৎস, পড়ে দেখো তোমার পিতার শেষ ইচ্ছা কি। পত্রে লেখা ছিল, শ্রী রাম জয়তী, শ্রী গণেশ প্রসাদ, শ্রী কলিঙ্গ প্রসাদ, মহারাজ অধিরাজ শ্রী হরিসিংহ আদেশতু। অতঃপর অজয় সিংহজি ও মেবারের 10 সহস্র অধিকারের সামন্ত সর্দার ও জনপদবর্গকে আমার আদেশ এই যে, ভবানী মাতার ইচ্ছায় পাঠান যুদ্ধ সংকট সমরে যদি আমার স্বর্গলাভ ঘটে, তবে দেশাচার মতো ভাইজি অজয় সিংহ একলিঙ্গজির দেওয়ানি গ্রহণ করিয়া যথাবিহিত প্রজাপালন ও রাজ্য চালনা করিতে থাকিবেন। ও আমার বিধবা পত্নী রানী লক্ষ্মীও শিশুপুত্র হাম্বিরকে লইয়া যাহাতে সুখে স্বাচ্ছন্দ্যে উজালা গ্রামে বাস করিতে পারেন, সেজন্য উজালা গ্রাম ও তাহার সংলগ্ন সমুদয় জমিজমা রানীর নিজ নামে বন্দোবস্ত করিয়া দিবেন। আমি নিজ বুদ্ধি ও বিশ্বাস মতো দেওয়ানির বন্দোবস্ত করিয়া গেলাম, কিন্তু ইতঃপর সিংহাসন লইয়া হাম্বির ও ভাইজির সন্তানগণের মধ্যে বিবাদ ঘটিবার সম্ভাবনা। সে নিমিত্ত শেষ অনুরোধ এই যে, আমাদের সামন্ত সর্দার মন্ত্রীবর্গ এবং প্রজালোক যাহাকে উপযুক্ত বিবেচনায় দেওয়ানিতে বহাল করিবেন, তিনি রাজ্যাধিকারী বলিয়া সাব্যস্ত হইবেন। হাম্বির ও অন্যান্য কুমারের প্রতি আমার এই আদেশ যে, তাহারা এই উত্তরাধিকার সূত্র লইয়া বিবাদ না করেন। দেশের সংকট অবস্থা, এ সময় গৃহবিবাদ বাঞ্ছনীয় নয়। আমাদের মধ্যে যে কুসন্তান এই গৃহবিবাদে লিপ্ত হইবে, ভগবান একলিঙ্গের অভিশাপ যেন তাহাকে স্পর্শ করে। ইতি সম্বত 1333 চিতৈর গড়। পত্রপাঠ শেষ হলে রানা সকলের দিকে চেয়ে বললেন, এখন কি করা কর্তব্য? রাজ্যের সমস্ত সামন্ত সর্দারই উপস্থিত আছেন। আমার ইচ্ছা এই সভাতেই সিংহাসন সুজন বাহাদুরের কি হাম্বিরের, এই বিষয়ে একটা মীমাংসা হোক। আমি বুঝেছি আমি আর অধিক দিন নয়, অতএব আমি বেঁচে থাকতেই উপযুক্ত কোনো এক কুমারের হাতে দেওয়ানির ভার দিতে চাই। এখন এই 2 কুমারের মধ্যে কে উপযুক্ত তোমরা সকলে স্থির করো। রাজসভায় তুমুল তর্ক উঠল। সেই সময় পেট মোটা, নেশায় ঢুলুঢুলু, রক্তচক্ষু সুজন সিংহ সভায় প্রবেশ করলেন। সভায় 2 দল হলো। এক দল বললেন, সুজন বাহাদুরেরই সিংহাসন পাওয়া উচিত, কেননা রাজ্য চালাতে বাহুবলের প্রয়োজন, এবং বাহুবলটা যে সুজন বাহাদুরের যথেষ্ট আছে সেটা সকলেই জানে। অন্য দল বলে উঠল, শুধু কি বাহুবলের কর্ম? রাজ্য চালাতে হলে ধৈর্য চাই, বুদ্ধি চাই। সুজন বাহাদুরের এ দুটোর একটাও নেই। সৈন্যই রাজার বল। রাজাকে যদি নিজেই লড়াই করতে হলো, তবে আমরা আছি কি করতে? আমরা তো বলি হাম্বিরকেই রাজা করা উচিত। অন্য দল বলে উঠল, বাপু হে,
যে দিনকাল পড়েছে তাতে মুকুট মাথায় দিয়ে সিংহাসনে বসে থাকলে তো আর চলছে না। এখন রীতিমতো লড়াই করতে হবে। আমরা এখন রাজা চাই, যে একাই 100 পাঠান ঠেকাতে পারে। দুই দলে প্রচণ্ড তর্ক, শেষে হাতাহাতি হবার জোগাড়। অজয় সিংহ বললেন, তোমরা স্থির হও, আমি যা বলি শোনো। তোমরা তো জানো, ভীল সর্দার মুঞ্জ যেদিন কেল্লা লুট করে গেছে, আমাদের সাধ্য হয়নি যে তাদের বাধা দেই। সেই রাত্রে ডাকাত এই কেল্লা থেকে চিতরের রাজমুকুট নিয়ে পলায়ন করেছে। শুধু তাই নয়, আমি সংবাদ পেয়েছি সেই নাকি আবার সেই রাজমুকুট মাথায় দিয়ে নিজেকে রাজস্থানের রাজা বলে প্রচার করেছে। সূর্যবংশের এই ঘোর অপমানের একমাত্র প্রতিকার সেই রাজমুকুট উদ্ধার করা। হাম্বির আর সুজন দুইজনেই এখন উপযুক্ত। দুইজনের মধ্যে যিনি সেই পাপাত্মার মুন্ড সমেত মুকুট উদ্ধার করতে পারেন, তিনিই রাজ্যের অধিকারী হন। কৃতজ্ঞ ভীল যে মাথায় মেবারের রাজমুকুট ধারণ করতে সাহসী হয়েছে, সেই মাথা শীঘ্র আমি চাই, নচেত আমার জীবনেও মরণেও শান্তি নেই। মেবারের দুই উপযুক্ত রাজকুমার বর্তমান থাকতে যদি সে মুকুট উদ্ধার না হয়, তবে জানলেম মেবারের সূর্যবংশ আজ নির্বংশ হয়েছে। রাজ্যে বীর নেই, রাজসিংহাসন ভীল আর পাঠানের পাওয়াই শ্রেয়। কেল্লার যত সৈন্য ও যত অস্ত্র আছে, দুই কুমার ইচ্ছা মতো ব্যবহার করুন। আজ সভা ভঙ্গ করো। কোলাহলে রাজসভা ভঙ্গ হলো। তারপর দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নিজের বন্ধুবান্ধব সৈন্য সামন্ত নিয়ে সুজন বাহাদুর ডাকাত ধরতে চললেন। আজ তিনি ভারী ব্যস্ত। অন্যদিন বেলা 11টার পূর্বে সুজন বাহাদুর ঘুম ভাঙত না। আজ তিনি ভোর না হতেই প্রস্তুত। এত ব্যস্ত যে হাম্বিরকে সঙ্গে ডেকে নিয়ে যান তারও সময় হলো না। কেল্লার জনপ্রাণী না উঠতে বড় কুমার সুজন সিংহ দলবল নিয়ে বেরিয়ে পড়লেন। দুই একজন সামন্ত জিজ্ঞাসা করলেন, কই ছোট কুমার গেলেন না? কই ছোট কুমার রাজকুমার গেলেন না? সুজন সিংহ হেসে বললেন, তিনি একটু আরাম করছেন, চলো আমরা আগে যাই, তিনি আহারাদি করে পরে আসবেন এখন। অমনি একজন খোসামতি রাজ পরিষদ বলে উঠলেন, চলুন আমরা আগে তো গিয়ে ডাকাতের বাসা ঘেরাও করি, পরে না হয় ছোট কুমার এসে তার মুন্ডুটা কেটে নিয়ে যাবেন। অন্যজন বাহ বলল, রানার বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, এ কি যার তার কর্ম, বুকের পাটা চাই। ডাকাত বলে ডাকাত, মঞ্জু ডাকাত, যার নামে দেশ শুদ্ধ থরহরি কম্প, তাকে ধরতে কিনা ছোট কুমার, হাতি মারতে পতঙ্গ। ওর মধ্যে কোনো এক মন্ত্রীপুত্র বলে উঠল, না হে না, রাজবুদ্ধির মধ্যে প্রবেশ করা কি তোমাদের কর্ম? কণ্টক দিয়ে কণ্টক উদ্ধার, বুঝলে কি না? সুজন সিংহ হেসে বললেন, না হে না, তোমরা জানো না, হাম্বিরের গায়ে বেশ শক্তি আছে। তবে কি জানো, ছেলে মানুষ, এখনো হাড় পাকেনি। আমি এবার লড়াই থেকে এসেই তাকে রীতিমতো কুস্তি শেখাবার বন্দোবস্ত করেছি, দেখো না। এদিকে সকালে উঠে হাম্বির একখানা পুরানো তলোয়ার আর একখানা ছোড়া শান পাথরের ঘষে ঘষে সাফ করছিলেন। ছোড়াখানা পিতা হরি সিংহের, আর তলোয়ারখানা উজালা গ্রামের দাদা মহাশয় হাম্বিরকে দিয়ে গিয়েছিলেন। আজ কতকাল পরে শান পেয়ে অস্তর দুখানা বর্ষার জল পেয়ে নদীর স্রোতের মতো ক্রমে খরধার হয়ে উঠল। হাম্বির বসে বসে অস্তরে শান দিচ্ছিলেন। এমন সময় লক্ষ্মী রানী সেখানে এসে বললেন, এখানে বসে কি করছিস? হাম্বির বললেন, জানো না মা, ডাকাত ধরতে যেতে হবে, সেই অস্তর দুখানায় শান দিচ্ছি। লক্ষ্মী রানী বললেন, হা কপাল, তুমি এখনও অস্তর শান দিচ্ছ, আর ওদিকে সুজন সিংহ সৈন্য সামন্ত নিয়ে ডাকাত ধরতে গেল। তোর চেয়ে তো সে কাজের লোক দেখি। লোক কেবল তার মিছে দুর্নাম রটায়, বুঝলাম। হাম্বির যেন মায়ের কথা একটু আশ্চর্য হয়ে বললেন, তাই তো মা, দাদা তো আমায় ডেকে নিয়ে গেলেন না, রাজত্বটা দেখছি আমার কপালে নেই। যাই হোক, আমি ছাড়ছি নে। এই কথা বলে হাম্বির দ্বিগুণ উৎসাহে তলোয়ার শান দিতে লাগলেন। রানীমা বললেন, যা যা বেলা হলো, এখন কিছু খেয়ে আয়, আমি ততক্ষণ দুখানায় শান দিচ্ছি।
হাম্বির উঠে গেলেন। লক্ষ্মী রানী বসে বসে অস্তরে শান দিতে লাগলেন। রাজপুতের মেয়ে বাটনা বাটা কুটনো কোটার চেয়ে অস্তরে শান দেয়া ভালো বোঝেন। তার হাতেই পড়ে কস্তর দুখানা কিছুক্ষণের মধ্যেই চকচকে ঝকঝকে হয়ে উঠল। হাম্বির ফিরে এলে রানীমা তার হাতে ছোরাখানা দিয়ে বললেন, দেখ দেখি, এটাই যেমন ফাট ধরেছে বোধ হয়। আঁকা বাঁকা যেন কিসের দাগ দেখছি। এইখানাতে কোনো কাজই হবে না। হাম্বির বললেন, বলো কি মা, বাবার হাতের ছোরা কাজে লাগবে নাকি? দাও দেখি একবার, ভালো করে দেখি। হাম্বির ছোরাখানা নিয়ে এদিক ওদিক ফিরিয়ে দেখলেন, কিছু বোঝা গেল না। মনে হলো যেন ছোরার ফলকটার একদিক থেকে আরেক দিক জুড়ে একটা বাঁকা আঁকা বাঁকা ফাট। ফাট কি রক্তের দাগ চেনা যায় না? হাম্বির বললেন, তাই তো, এটা তো কিছু বোঝা গেল না। ভালো করে দেখতে হবে। মা, তুমি অস্ত্রের দুখানায় আমায় আমার ঘরে রেখে দিও। আমি একবার মহারাজের সঙ্গে দেখা করে আসি। একটা ভালো ঘোড়া দেখে নিতে হবে। অজয়সিংহ আজ সভায় যাননি। শরীর অসুস্থ। নিজের মহলে বিশ্রাম করছিলেন। হাম্বিরকে আসতে দেখে বললেন, সে কি, তুমি যাওনি? সুজন তো অনেকক্ষণ রওনা হয়ে গেছে। হাম্বির বললেন, আগে একটি ঘোড়া বেছে নিতে কিছু বিলম্ব হবে। আমি আজ সন্ধ্যাকালেই রওনা হব। অজয় সিংহ বললেন, লোকজন তো সব বড় কুমারের সঙ্গে চলে গেছে, তুমি একা পথ চিনবে কি করে? হাম্বির বললেন, আগে একজন শিকারীর সঙ্গে বন্দোবস্ত করেছি, সেই আমাকে ডাকাতের আড্ডা দেখিয়ে দেবে। আমি মনে করেছিলাম লোকজন নিয়েই যাব, কিন্তু পরে ভেবে দেখলুম মুঞ্জভিল যেরকম দুর্দান্ত, তার সঙ্গে লোকজন নিয়ে পেরে ওঠা অসম্ভব। কৌশলে কার্য সিদ্ধ করা চাই। অজয় সিংহ বললেন, যা ভালো বোঝো তাই করো। আশীর্বাদ করি, জয়ী হও। হাম্বির প্রণাম করে বিদায় হলেন। হাম্বির নিজের ঘরে বিশ্রাম করছিলেন। লক্ষ্মী রানী এসে বললেন, কই, তোর যাবার কি হলো? তোর তো লড়াই যাবার কোনো চেষ্টাই নেই দেখছি। ভয় পেলি নাকি? এই যে বললি ঘোড়া ঠিক করতে যাচ্ছি, আর ঘরে এসে ঘুম দিচ্ছিস। হাম্বির একটুখানি হেসে বললেন, রসো মা, বসো। ডাকাত ধরতে যাও কি সহজ ব্যাপার? একটু ভেবে নিতে দাও, ফোন দিয়ে আসতে হবে। এদিকে বুনো শুয়োর যে যাবো আর জনারের শীষে গেঁথে আনবো। এ কি বুনো শুয়োর যে যাবো আর জনারের শীষে গেঁথে আনবো? লক্ষ্মী রানী বুঝলেন হাম্বিরের মুখে তামাশা করছেন, কিন্তু মনে মনে যেন কি একটা মতলব স্থির করে বসে আছেন। তিনি হাম্বিরের দিকে চেয়ে বললেন, বটে, আমার সঙ্গে তামাশা হচ্ছে? একটা জনারের শীষ দিয়ে বুনো শুয়োর গেঁথে আন, তবে বাহাদুর বুঝি। দেখা যাবে তোমার ওই পুরনো তলোয়ার আর দাগি ছোড়ার কতদূর কি করে। এখন বলো দেখি, তোর মতলব কি? তারপর মায়েতে ছেলেতে এসে নির্জন ঘরে সারাদিন কত কি পরামর্শ হলো। সন্ধ্যা হয় রানী লক্ষ্মী রানী বললেন, তুই তবে প্রস্তুত হ, আর বিলম্ব করলে রাত্রি হয়ে যাবে। হাম্বির বলেন, আর প্রস্তুত কি, এই যেমন আছি তেমনি যাব। দেখো তো মা, আমার ঘোড়াটা এলো কি না। রানী উঠে গেলেন। হাম্বিরের ঘোড়া প্রস্তুত হয়ে এলো। তিনি হাসতে হাসতে বললেন, দেখা যাক মা, পুরনো তলোয়ার, দাগি ছোড়া আর এই বেতো ঘোড়াটা নিয়ে কদ্দূর কি করতে পারি। মা আশীর্বাদ করে বললেন, জয়ী হও। হাম্বির সেকেলে তলোয়ার কোমরে গুঁজে সামান্য বেশে সেই বেতো ঘোড়ায় চড়ে বসলেন। সন্ধ্যার অন্ধকার গাঢ়তর হয়ে এলো। সূর্য অস্ত গেলেন। হাম্বিরকে নিয়ে সেই বেতো ঘোড়া খটর খটর করে গ্রাম ছাড়িয়ে বনের পথে প্রবেশ করল। আরাবল্লী পর্বতের নিবিড় বনচ্ছায়ায় ঘোর অন্ধকার। দুহাত তফাতে লোক চেনা যায় না। হাম্বির তার বেতো ঘোড়াটাকে একদিকে ছেড়ে দিয়ে কালো কম্বল মুড়ি দিয়ে নিঃশব্দে সেই বনের অন্ধকারে লুকিয়ে পড়লেন। ছায়ার সঙ্গে যেন একটা ছায়া মিলিয়ে গেল। যেমন শিকারের সন্ধানে বাঘ ফেরে, তেমনি সেই অন্ধকার বনে হাম্বির নিঃশব্দে অতি সন্তর্পণে গিরি নদীর পারে পারে, ঘন বনের ধারে ধারে, পাহাড়ের গহ্বরে গহ্বরে ডাকাতের সন্ধান করে চললেন।
তৃষ্ণার সময় নদীর জল, ক্ষুধার সময় গাছের ফল, ঘুমের সময় পর্বতের গহ্বর, এমনকি এমনি করে হাম্বিরের দিন কেটে চলল। যেসব মহাবনে মানুষের চলাচল নেই, দিবারাত্রি যেখানে কেবল সবুজ অন্ধকার আর বাঘ ভালুকের গর্জনে পরিপূর্ণ, দিনের পর দিন হাম্বির সেই মহাবনের ভিতরে ঘুরে বেড়াতে লাগলেন। বনের আর অন্ত নেই। বনের আর অন্ত নেই। একদিকে ঘোর অমাবস্যা রাত্রি, বনের ভিতর দিয়ে পথ দেখে চলা অসম্ভব। হাম্বির একটা প্রকাণ্ড শাল গাছে চড়ে এদিক ওদিক চেয়ে দেখছেন আর মনে মনে ভাবছেন, দূর করো ছাই, ডাকাতের সন্ধান কি পাওয়া যাবে না? আজ তো এই অন্ধকারে আর পথ চলা অসম্ভব। আজ রাত্রি দেখছি এই গাছেই কাটাতে হবে। বনের তলায় মশালগুলো ভন ভন করে করে ডাকছে দেখ। বনের তলায় মশাগুলো ভন ভন করে ডাকছে দেখ। আবার ওই যে বাঘের গর্জন ঘন ঘন শোনা যাচ্ছে। এত মশার ভনভনানি আর বাঘের গর্জন কোনোদিন তো শুনিনি। যাই হোক, আজ রাত্রিতে আর মাটিতে পা দেওয়া নয়। এই বনটায় তত গাছপালা নেই, কিন্তু জীবজন্তু দেখছি অনেক আছে। হাম্বির নিজেকে বেশ করে গাছের সঙ্গে বেঁধে নিদ্রা গেলেন। অনেক রাত্রে হাম্বিরের ঘুম ভাঙল। হাম্বির দেখলেন আকাশের একদিকে রাঙা আলো দেখা দিয়েছে। সকাল হয়েছে ভেবে হাম্বির উঠে বসলেন। কিন্তু সকাল হলো তো পাখি ডাকে না কেন? তবে ভ্রম হলো নাকি? হাম্বির বেশ করে চারিদিকে দেখতে লাগলেন। সেই সময় যেন দুজন মানুষে সেই শালগাছের তলায় কথা কইছে শোনা গেল। লোক দুটোর কথা বোঝা গেল না, কিন্তু দু একবার মঞ্জু ডাকাতের আর সুজন বাহাদুরের নাম বেশ স্পষ্ট শুনতে পেলেন। হাম্বির আস্তে আস্তে গাছের ডাল বেয়ে খানিকটা নেমে এসে কান পেতে শুনতে লাগলেন। দুই পাহাড়িতে কথা হচ্ছে। ওরে ভাই বদরি, তুই এখনো মঞ্জু মঞ্জু বলিস, তাই তো সে চটে যায়। মঞ্জুকে মঞ্জু বলবে না তো কি? সে কি জানে না যে আমি তার চাচা হলেম? ওরে ভাই, সে কি এখনো চাচা ফাচা মানে? যেদিন থেকে সে সেই রাজপুতগুলোকে আর রানার ছেলেকে লড়াইয়ে হারিয়ে দিয়েছে, সেই দিন থেকে তার মাথা বিগড়ে গেছে। সে এখন চায় আমরা তাকে রানা আর তার ছেলেকে কুমার বলি। রেখে দে তোর রানা, রেখে দে তোর কুমার, আমি তো তাদের চিরকাল বলবো মুঞ্জো আর ভুঞ্জো। তবে তবে ভাই রঞ্জু, আজ তুই লাচ দেখতে চলেছিস কেন? সর্দার আজ মেয়ের বিয়েতে মৌমা খেয়ে নেশা করেছে, তোকে দেখলেই মাথা কাটতে আসবে। ওরে একই বলিদানের মোষ পেয়েছিস যে টুক করে হাড়ি কাঠে মাথা দেব? চল এখন নাতনির বিয়েতে একটু আমোদ করা যাক। বাজে কথায় কেবল রাত কাটালি। লোক দুটো হন হন করে উত্তরমুখে চলল। হাম্বির এতক্ষণে বুঝলেন তিনি ডাকাতের আড্ডা এসে পড়েছেন। দূর থেকে মাদল আর ঝাঁঝরের হুম হুম ঝুমঝুম আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। মশালের আলো আকাশের একদিকে রাঙা করে তুলেছে। হাম্বির তাড়াতাড়ি গাছ থেকে নেমে সেই লোক দুটোর সঙ্গ নিলেন। কতদিন কেটে গেছে, সুজন বাহাদুর ডাকাত ধরতে না পেরে কৈলোরের কেল্লায় ফিরে এসেছেন। হাম্বিরের কিন্তু কোনো খবর নেই। সকলেই বলছে নিশ্চয়ই তিনি ডাকাতের হাতে কাটা পড়েছেন। এমন সময় একদিন মহারানার সভায় হাম্বিরের এক পত্র এলো। হাম্বির উজালা গ্রাম থেকে লিখেছেন তিনি উজালা গ্রামে মঞ্জু বাহাদুরকে মেবারের রানা করে রাজ সিংহাসন দিয়েছেন। নতুন রানা হাম্বিরকে কৈলোরের কেল্লা আর 100খানা গ্রাম জায়গির দিয়েছেন। অজয় সিংহ যদি সহজে কেল্লা ছেড়ে দেন তো ভালো, নচেত লড়াই নিশ্চয়। এবং মঞ্জু বাহাদুর সশরীরে সগনে এসে কেল্লা দখল করবেন, এ বিষয়ে সন্দেহ নাস্তি। শুনে সুজয় সিংহ বলে উঠলেন, দেখলে ছোকরার কাণ্ডটা দেখলে? সে কি মনে করেছে দুমুঠো ডাকাতের দল নিয়ে মেবারের সিংহাসন দখল করবে? এত বড় তার স্পর্ধা? অজয় সিংহ বললেন, হাম্বির কি এত দূর নীচ হবে? এ তো আমার বিশ্বাস হয় না। চিঠিটা কেমন কেমন শোনাচ্ছে না?
রাজমন্ত্রী বললেন, কথাটা যদিও বিশ্বাসযোগ্য নয়, কিন্তু বলাও যায় না। আমার মনে হয় প্রস্তুত হয়ে থাকাই ভালো। আজকালের ছেলে কখন কি করে বসে বলা যায় না। সুজান সিংহ বললেন, তবে একবার মেবারের সমস্ত সামন্ত সর্দারকে খবর পাঠানো হোক। অজয় সিংহ বললেন, তাতে কাজ নেই। এ কি পাঠান বাদশা আসছে যে সামন্ত সর্দারকে খবর পাঠাতে হবে? লোকে যে হাসবে। সকলকে সাবধানে থাকতে বলো, হঠাৎ কেল্লায় ডাকাতি না হয়। হাম্বিরকে লিখে দাও যে এমন দুঃসাহসের কাজ যেন সে না করে। আর একদল সৈন্য নিয়ে তুমি উজালা গ্রাম থেকে ডাকাতের দল তাড়িয়ে দাওগে, আর পারো তো হাম্বিরকে বেঁধে আনো। সুজন সিংহ যে আজ্ঞে বলে উঠে গেলেন, কিন্তু তিনি মুঞ্জ ডাকাতের হাতে একবার পড়েছিলেন। সে যে কেমন সহজ ডাকাত বেশ চিনেছেন। ঘরে গিয়ে রাজবৈদ্যকে দিয়ে মহারানাকে বলে পাঠালেন, তার শরীর বড় অসুস্থ, কিছুদিন বিশ্রাম করতে পারলে ভালো হয়। ডাকাত ধরতে সেনাপতিকে পাঠালে চলেন না? অজয় সিংহ বললেন, আচ্ছা তাই হবে। সেদিন রাত্রে অজয় সিংহ লক্ষ্মী রানীর সঙ্গে দেখা করেই হম্বীরের পত্র দেখালেন। রানিবার অন্দরমহলে সেনাপতির তলব হলো। তারপর হাম্বীরের নামে চিঠি নিয়ে সেনাপতি বিদায় হলেন। তার উপর হুকুম রইল, হাম্বীরের পরামর্শ মতো খুব সাবধানে কাজ করবে। এদিকে উজালা গ্রামে শেয়াল রাজার মতো মুঞ্জ বাহাদুর রাজসিংহাসন আলো করে বিরাজ করছেন। ডাইনে বামে গম্ভীরমল আর চুমল দুই মন্ত্রী কানে কলম গুঁজে বসে আছেন। আর রাজসভায় আছেন হাম্বীর আর উজালা গ্রামের দুই এক পেট মোটা জোরদার, আর দু চার কালো মুস্কো পাহাড়ি ভিল। একজন গরিব প্রজা খাজনা দিতে পারেনি, রাজার লোকে তাকে বেঁধে এনেছে। মুঞ্জ রাজা হুকুম দিলেন, ওর মাথা কাটো। অমনি হাম্বীরের কানে কানে বললেন, এরকম করলেই প্রজালোক খাপ্পা হবে, ওকে কিছু বকশিস দিতে হুকুম হোক। অমনি 2 মোহর ইনাম হয়ে গেল। গরিব প্রজা 2 হাতে সেলাম ঠুকে বিদায় হলো। মনে মনে বললে, রাজা তো হাম্বীর, এটা তো ডাকাতের সর্দার, ওর কি দয়া মায়া আছে? এমন সময় কৈলোরের কেল্লা থেকে সেনাপতি এসে মুঞ্জ বাহাদুরের সঙ্গে দেখা করলেন। কথা স্থির হলো, মহারানা কৈলোরের কেল্লা হাম্বীরকে দিয়ে স্ত্রীপুত্র পরিবার নিয়ে কাশীবাস করুন। তার খরচপত্র রাজভাণ্ডার থেকে দেয়া হোক, আর হাম্বীর ভীল রাজার মন্ত্রী হয়ে রাজ্য শাসন করুন। সেজন্য তাকে সমস্ত খরচ ও মাসিক 6,000 তনখা ও চিতরের কেল্লা জায়গির দেয়ার স্থির। গম্ভীরমল শর্ত আওড়ালেন। সুমল এক রারনামা লিখে হুজুরের পেশ করলেন, কিন্তু হুজুর তো পড়তে জানেন কত। কলম হাতে হাম্বীরের দিকে চাইলেন। হাম্বীর বললেন, এসব পাকা দলিলে কলমের সই দেওয়া ভালো নয়। আমি বলি, মহারাজ এতে পাঞ্জা মোহর করে দিলেই ভালো হয়। মুঞ্জ বাহাদুর 2 হাতে কালি মেখে দলিলের পিঠে হাতের ছাপ লাগালেন। সেনাপতি দলিল নিয়ে বিদায় হলেন। মুঞ্জ বাহাদুর হাম্বীরের দিকে চেয়ে হাসতে হাসতে বললেন, এ তো বড় মজা। লড়াই নেই, হাঙ্গামা নেই, এক হাতের ছাপেই কাজ সাপ। দিল্লির বাদশাহ এমনি একটা পাঞ্জা পাঠিয়ে চিতরের কেল্লাটা দখল নিলে হয় না? হাম্বীর বললেন, আগে মেবার দখল করে নেওয়া যাক, তারপরে দিল্লি পর্যন্ত ঠেলে দেওয়া যাবে। এখন একটু আমোদ আহ্লাদের হুকুম হোক। রানার সেনাপতি আমাদের জাঁকজমক দেখে যাক। মুঞ্জু রাজা বললেন, বন্ধু, তুমি যেমন ভালো বোঝো করো, কিন্তু দেখো মাদলের বাজনা আর মহুয়ার কলসিটা ভুলো না। এ দুটো না থাকলে আমোদ হবে না। হাম্বীর ভারে ভারে মহুয়ার কলসি, দলে দলে মাদলের ব্যবস্থা করলেন। উজলা গ্রামে ভীল রাজার রাজপ্রাসাদে আমোদের ফোয়ারা খুলে গেল। সেনাপতি এলেন, গম্ভীরমল এলেন, চুমল এলেন, হাম্বীর এলেন। গ্রামের প্রজালোক, পাড়ার প্রতিবাসী, যে যেখানে ছিল সকলে এলো। আর সেই সঙ্গে এলো সাদা কাপড়ে ভদ্রলোক সেজে একদল রাজপুত সৈন্য। রাত্রি প্রায় শেষ হয়েছে। গ্রামবাসীরা যে যার ঘরে ফিরেছে। ভিলের দল মহুয়ার কলসি খালি করে যেখানে সেখানে গড়াগড়ি যাচ্ছে। সেই সময় হাম্বীর
তার বেতো ঘোড়ার পিঠে একটা রক্তমাখা চটের থলি চাপিয়ে উজালা গ্রাম থেকে বিদায় হলেন। সেনাপতির ওপর ভীল রাজার রাজপ্রাসাদ জ্বালিয়ে দেবার হুকুম রইল। হাম্বির যেমন সন্ধ্যাবেলায় বেতো ঘোড়ায় চড়ে কৈলোরের কেল্লা থেকে বেরিয়েছিলেন, ঠিক তেমনি সন্ধ্যাবেলা সেই বেতো ঘোড়ায় চড়ে কতদিন পরে রাজমুকুট সমেত মুঞ্জ ডাকাতের মুন্ড নিয়ে ফিরে এলেন। কেল্লায় জয় জয়কার পড়ে গেল। মহারানা সেই ভীলের কাঁচা রক্তে হাম্বিরের কপালে রাজ টিকা লিখে দিয়ে বললেন, রাজপুতের নিয়ম, সিংহাসনে বসবার আগে টিকাজের ব্রত সাঙ্গ করতে হয়। আজ এই শত্রুর রক্তে তোমার ব্রত উদযাপন হলো। আজ থেকে সিংহাসন তোমার, রাজমুকুট তোমার, কিন্তু মনে রেখো, মেবারের মুকুট উদ্ধার হলো বটে, কিন্তু রাজ্য এখনো পাঠানের হস্তগত। তারপর মহারানা সুজন সিংহকে ডেকে 5 হাতিয়ার আর 1 ঘোড়া দিয়ে বললেন, তুমি মেবার ছেড়ে দক্ষিণ দেশে যাও। সেখানে তোমার ক্ষমতা থাকে তো নতুন রাজত্ব করো গিয়ে। মনে ভেবো না যে তোমাকে আমি স্নেহ করি না, কিন্তু আমি বেশ বুঝেছি তোমার নির্বাসনে মেবারের মঙ্গল, তোমারও মঙ্গল। আর যদি ভগবানের ইচ্ছা হয় তবে তোমার সন্তানেরা একদিন দক্ষিণ দেশে অখণ্ড রাজ্য বিস্তার করবে। যাও, মনে রেখো, তুমি সূর্যবংশের সন্তান, তোমা হতে যেন সে বংশের কলঙ্ক না হয়। নিজের উপর নির্ভর করো, তবেই বড় হতে পারবে।